সবাইকে শুভ দুপুর জানাচ্ছি। এই সেমিস্টারে তোমাদের সাথে আমার প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল কোর্সটি রয়েছে। তো তার আজকে প্রথম ক্লাস, আমরা ইন্ট্রোডাক্টরি লেকচার দেখব। আমরা শুরু করি। তো মাইক্রোফোন গুলো মিউট করবে, যদি প্রয়োজন হয় ওপেন করে কথা বলবে। ওকে, সো প্রবলেম হবে না। আজকে যেটি আমরা দেখছি যে ইন্ট্রোডাকশন টু প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। দেখো, এখানে যদি আমরা একটু তলিয়ে দেখি, অর্থাৎ ইন্ট্রোডাকশন টু প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের প্রথমে আমাদের জানা দরকার এই প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল কি। এখানে কয়েকটা ওয়ার্ড রয়েছে, তিনটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি সম্মিলিত। একটা হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং, আরেকটা হচ্ছে কন্ট্রোল। তিনটা ওয়ার্ড কিন্তু একত্রিত হয়ে এই সাবজেক্টটিকে তৈরি করেছে, যার অভ্যন্তরে আরো অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে। তো দেখো, আমরা এই প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল যখন কোনো উৎপাদনমুখী মিল হতে পারে, ফ্যাক্টরি হতে পারে, অফিস হতে পারে, সবকিছুর কথা কিন্তু আসতেছে। অর্থাৎ তুমি যখন প্রোডাকশনে যাবা, যেমন তুমি কি করো, সুতা থেকে তুলা তৈরি করো, তুলা থেকে সুতা তৈরি করো, সুতা থেকে কাপড় তৈরি করো, অর্থাৎ প্রোডাকশনে যাচ্ছ। একই সাথে প্রোডাকশনে যাওয়ার আগে কিন্তু তোমার প্ল্যানিং করতে হচ্ছে যে তুমি কি করবা, কি উৎপাদন করবা, কিভাবে উৎপাদন করবা, কোথায় কতটুকু দিতে হবে। প্ল্যানিংটা কিন্তু জরুরি। এই প্ল্যানিং এর পরে তুমি প্রোডাকশনে যাচ্ছ বা প্রোডাকশন করতে গেলে প্ল্যানিংটা জরুরি। ওকে, বুঝলাম। এরপরে আসতেছে কন্ট্রোল শব্দটি, অর্থাৎ তুমি যে জিনিসটা তৈরি করতে চাচ্ছ সেটা কোয়ালিটিটা কিরকম, অর্থাৎ ডিজায়ার্ড যে কোয়ালিটি সেটা যদি না হয় তাহলে তো হবে না। আমরা কি জানি যে আমরা নিজেরাও কিন্তু কাস্টমার, অথবা আমাদেরও কিছু কাস্টমার আছে যাদেরকে আমরা বায়ার নামে চিনি। বিভিন্ন H&M, বেস্টসেলার, সিএনএ, এরকম শুরু করে অনেকগুলো বায়ার আছে দেশি বিদেশি। তো কন্ট্রোলটা তখনই দরকার, অর্থাৎ যখন আমরা বায়ারের রিকোয়ারমেন্টস ফুলফিল করতে চাইবো, ডিমান্ডটা ফুলফিল করতে চাইবো। কোয়ালিটি বলতে যদি আমরা বলি, কোয়ালিটির সংজ্ঞা কিন্তু এভাবে দেওয়া হচ্ছে যে কোয়ালিটি বলতে সেটিই বোঝায় যেটি হচ্ছে কাস্টমার ডিমান্ড করবে, সেটাকে আমরা বলতেছি কোয়ালিটি। ঠিক আছে, কাস্টমার যেটা ডিমান্ড করবে সেটাই কোয়ালিটি। মনে করো তোমার কাছে সফট কাপড় ভালো লাগে, সেটা তোমার রিকোয়ারমেন্টস, এটা তোমার কাছে যদি কাপড়টা সফট হয় এটা তোমার কোয়ালিটি। অপরদিকে কারো কাছে কাপড়টা খসখসে দরকার, তাহলে সেটা তার কোয়ালিটি, তোমার কাছে মনে হবে যে এটা আবার কি। সো কোয়ালিটি বলতে যেটা আমরা বুঝবো, নানাজন নানাভাবে ডিফাইন করছে। কোয়ালিটি বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে বায়ার যেটা চাইবে, অর্থাৎ ডিমান্ড যেটা সেটা। তো এখন ডিমান্ড যেটা সেটা তৈরি করতে গেলে কি করতে হবে? প্ল্যানিং করতে হবে, প্রোডাকশন করতে হবে। এই প্রোডাকশনের উদ্দেশ্য কি? একটা ফ্যাক্টরি, মিল, একটা বিস্কিট কারখানা অথবা একটা টুথপেস্ট কারখানা, এদের উদ্দেশ্য কি? প্রোডাকশন হবে, প্রোডাকশন হয় সেগুলো সেল করবে, বেনিফিট হবে, লাভবান হবে আর্থিকভাবে, তাই তো? তাহলে এইটি লাভবান হতে গেলে কি করতে হবে? তুমি যদি মার্কেটে মনে করো দুটা প্রোডাক্ট আছে একই মানের, মনে করো একই মানের দুটা টুথপেস্ট আছে। এখন ঝামেলা হচ্ছে তুমি দামে কম্পেয়ার করতেছো, তাহলে যেটার দাম একটু কম তুমি স্বাভাবিকভাবে কি হচ্ছে সেটা নিবা। এটাই তো হিউম্যান নেচার, তাই না? দুটোর কোয়ালিটি যদি সেম হয়, তাহলে একটা দাম কম একটা দাম বেশি, তাহলে তুমি নিশ্চয়ই বা কাস্টমার কি করবে, যেটার দাম কম সেটা নিবে, যেহেতু কোয়ালিটিতে একই। তাহলে এখানে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল কিভাবে কি করছে? দেখো, প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের উদ্দেশ্যটাই হচ্ছে যে কম খরচে ভালো প্রোডাক্ট উৎপাদন করা। তাহলে যে ব্যক্তিটা তোমার সমমানের টুথপেস্ট তৈরি করছে একই দামে, মানে কম খরচে, তোমার থেকে উৎপাদন খরচ তার কম, তাহলে আলটিমেট কি হবে? তার কস্টটা, মানে তার লাভটা বেশি হচ্ছে না? তাহলে প্রোডাকশন প্ল্যানিং এবং কন্ট্রোল সেটাই করছে যে তোমার যে ফার্মের যে সম্পদ, তোমার ইন্ডাস্ট্রির যে সম্পদ, সেটাকে সুষ্ঠু ব্যবহার করে কিভাবে কম সময়ে, মানে কম খরচে ভালো প্রোডাক্ট উৎপন্ন করা যায়। এবং একই সাথে এখানে আরেকটা বিষয় জড়িত থাকে, সেটি হচ্ছে টাইমলি ডেলিভারি করা যায়। প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল কিন্তু সেটাই করছে যে তোমার প্রোডাক্টটা কিভাবে কম খরচে কম সময়ে কোয়ালিটি প্রোডাক্ট উৎপন্ন করা যায় সেটাকে হেল্প করছে। তো চলো, এটা হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের মূল কথা, সেটা যে কোনো প্রকার অর্গানাইজেশনই হোক না কেন। আমরা এখন একটু মানে ভিতরে যাই, এখানে কি বলছে যে
হোয়াট ইজ প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল বা পিপিসি কি? বলা হচ্ছে যে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল ইজ এ প্রিডিটারমাইন্ড প্রসেস হুইচ ইনক্লুডস দ্য ইউজ অফ কি প্রিডিটারমাইন্ড প্রসেস হুইচ ইনক্লুডস দ্য ইউজ অফ হিউম্যান রিসোর্সেস। একটা ফ্যাক্টরি বা একটা প্ল্যান্টে তো মানুষ থাকবেই, মানুষ কাজ করবে না, হিউম্যান রিসোর্সেস র ম্যাটেরিয়াল থাকবে, মেশিন থাকবে। বলছে প্রিডিটারমাইন্ড প্রসেস হুইচ ইনক্লুড দ্য ইউজ অফ হিউম্যান রিসোর্স, র ম্যাটেরিয়াল, মেশিন, আমরা বলি না ম্যান মেশিন ম্যাটেরিয়াল। So PPC is the technique to plan each and every step in a long series of separate operation. অর্থাৎ কি বলছে হচ্ছে এটা একটা টেকনিক যেটা অনেকগুলো সেপারেট অপারেশনকে অ্যাকুমুলেট করে প্ল্যানিং করা হচ্ছে। It helps to take the right decision at the right time at the right place to achieve the maximum efficiency. ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কিভাবে আসবে? তোমার মেশিনের ইউটিলাইজেশন ম্যাক্সিমাম হলে ম্যাক্সিমাম প্রোডাকশন হবে। এফিসিয়েন্সি আমরা কিভাবে বুঝবো? যে একজন 1 ঘন্টায় 10টা পাতিল বানাতে পারে, আরেকজন 1 ঘন্টায় 12টা পাতিল বানাতে পারে, তাহলে কার এফিসিয়েন্সি বেশি? ডেফিনেটলি যে 12টা বানাইতে পারে তার। সো আরো অন্যভাবে বলা হচ্ছে পিপিসি ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং অর ডিসাইডিং the resources of farm will require for its future manufacturing operation and allocating and scheduling the resources to the produce and desired product at the total cost. দেখো ওই যে উৎপাদনের ক্ষেত্রে, টুথপেস্ট উৎপাদনের ক্ষেত্রে মনে করো তোমার লাগতেছে 2 ঘন্টা, আরেকজনের লাগতেছে 1 ঘন্টা, সেই ক্ষেত্রেও কিন্তু সে এগিয়ে থাকলো। সো পিপিসি ইজ এ ম্যানেজমেন্ট টুল। যাই বলি পিপিসি বলতে তাহলে আমরা সেটাই বুঝতেছি যেটা কি কি করতেছে, আমাদের ইয়েটাকে প্ল্যানিং প্রোডাকশনটাকে কি করছে, অ্যানাউন্স করছে, এবং আলটিমেট আমাদের যে ফার্ম রয়েছে, আমাদের যে ফ্যাক্টরি রয়েছে, আমাদের যে প্লান্ট রয়েছে সেটাকে কিন্তু কি করছে, এনহান্স করছে, বেনিফিটেড করছে। চলো তাহলে এবার নেসেসিটি অফ প্রোডাকশন প্ল্যানিং ইন অর এন অর্গানাইজেশন। তাহলে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল যদি আমরা বুঝে থাকি, মাথায় যদি ঢুকে থাকি, তাহলে নেসেসিটিটা তো আমরা লিখতেই পারবো। তাহলে কেন প্রোডাকশন প্ল্যানিং দরকার একটা অর্গানাইজেশনে, কেন দরকার? ইফেক্টিভ ইউটিলাইজেশন অফ দ্য ফার্ম রিসোর্সেস। ইফেক্টিভ ইউটিলাইজেশন অফ দ্য ফার্ম রিসোর্সেস, ফার্ম রিসোর্সেস কি কি? ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, আর সাথে যা যা থাকে, এগুলার যদি আমরা ইফেক্টিভ ইউটিলাইজেশন করতে পারি, অর্থাৎ সদ্ব্যবহার বুঝিত, যে মনে করো একটা মেশিন বসে আছে, তাহলে তো এটা আর সদ্ব্যবহার হলো না। সদ্ব্যবহার, ইফেক্টিভ ইউটিলাইজেশন বলতে সেটা ইফেক্টিভলি চলবে, তাহলে কি হবে? সেই ফার্মের রিসোর্স গুলোকে যদি আমরা সম্পূর্ণরূপে কাজে লাগাতে পারি, ভিডিও অন, আমরা যদি কাজে লাগাতে পারি তাহলে কি করব? কাজে লাগাতে পারলে আমাদের ফার্মের যে ইয়েগুলো হবে, অর্থাৎ প্রোডাকশন কস্টটা কমে যাবে, তাই না? কারণ যে মেশিনটা, যে স্টেন্টার মেশিন একবার কি করছে, ইনস্টল করছে একটা ফ্যাক্টরি, তো সেই স্টেন্টার মেশিনটা যদি সবসময় মানে কাজের পরে কাজ লেগে থাকে, তাহলেই না সেটার পয়সাটা উসুল হবে, তাই না? আর যদি সেটা বসে থাকে তাহলে তো হচ্ছে না। সো পিপিসি এখানে ইফেক্টিভ ইউটিলাইজেশনটা কনফার্ম করছে টু অ্যাচিভ দ্য প্রোডাকশন অবজেক্টিভ উইথ রেসপেক্ট টু দ্য কোয়ালিটি, কোয়ান্টিটি, কস্ট এন্ড টাইমলাইন। দেখো কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোয়ালিটি, কোয়ালিটি প্রোডাক্ট ছাড়া কিন্তু তোমার মার্কেটে চলবে না। তোমার মার্কেটে মনে করো কোয়ালিটি খারাপ, ওটা মানুষ 2-1 দিন কিনে বলবে দূর ওটা ভালো না, তুমি নিজেও সেটা করে থাকো যে এটা ভালো না, তাহলে সেটা কি কেন না? সো তোমাকে মার্কেটে টিকে থাকতে গেলে কি করতে হবে? অবশ্যই কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি করতে হবে, কোয়ান্টিটি। এবং তুমি যদি এরকম করো যে সারাদিনে তুমি একটা পাতিল বানাচ্ছ একবার খুব কোয়ালিটিফুল করে, তাহলেও কিন্তু হবে না। তোমাকে কিন্তু কোয়ান্টিটির দিকেও লক্ষ্য দিতে হবে। কারণ মার্কেটে যদি তোমার টিকতে হয় তাহলে কিন্তু তোমার, দেখো কিভাবে, মনে করো যে মানুষটা 10টা পাতিল তৈরি করে, আরেকজন একটা পাতিল তৈরি করে, তাহলে একটা পাতিলের মূল্য সারাদিনের ওই মজুরি, আর 10টা পাতিলের মূল্য সারাদিনের মজুরি, তাহলে কি হবে? মনে করো একটা মানুষের সারাদিনের মজুরি 1000 টাকা, সে 10টা পাতিল তৈরি করে, তাহলে প্রতি পাতিলের মজুরি পড়তেছে 100 টাকা করে। আরেকটা মানুষ সারাদিনে একটা পাতিল তৈরি করে, তাহলে প্রতি পাতিলের মজুরি পড়তেছে 1000। তো এখন কোয়ান্টিটি মানে না বাড়ালেও তো হবে না। একই সাথে তুমি যদি আহামরি কস্ট দাও তাহলে সেটাও তো চলবে না। এন্ড টাইমলাইন ডেলিভারি, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, যেটা আমাদের ক্ষেত্রে হয়ে থাকে। আমরা কি করি? টাইমলি ডেলিভারিটা দিতে পারি না। তোমরা যারা মার্চেন্টাইজিং এ আছো, অনেকেই দেখো অনেক সময় শুনো না, এই শিপমেন্ট ডিলে হয়ে গেছে, এখন কি করতে হবে? এয়ারে দিতে হবে,
আবার কস্ট টাকা কেটে দিতে হবে, মানে কেটে নিবে আমাদের কাছ থেকে, বা পেমেন্ট কম করবে আমাদেরকে, ইত্যাদি ইত্যাদি। এই যে টাইমলাইন ডেলিভারি, এবং এটার আরো একটা এক্সাম্পল হচ্ছে তোমার পাড়ার মোড়ে যদি একটা দোকান থাকে, সেখানে গিয়ে যদি তুমি একটা জিনিস না পাও, বা তোমাকে যদি কারো কোনো একটা জিনিস ডেলিভারি দেওয়ার, এখন তো অনলাইন ডেলিভারি, তো তুমি যদি টাইমলি ডেলিভারি না পাও, তখন কিন্তু তুমি বলবা এটা ভালো না, এই যে ওয়েবসাইট বা এই যে যারা অনলাইন ডেলিভারি করছে এটা ভালো না, এটাতে আর আমি অর্ডার করব না। তার মানে কি, তুমি তোমার কাস্টমার হারালে। ঠিক আছে, তুমি তোমার কিন্তু কাস্টমার হারালে। সো টু মিট দ্য কাস্টমার শিডিউল টাইম, এটা খুব ইম্পর্টেন্ট। এবং যখন তুমি পিপিসির আওতায় আসবা, তখন এই পিপিসি কি করছে, তোমাকে টাইমলি ডেলিভারি করতে সাহায্য করছে। কিভাবে? ওই যে তোমার আইডল টাইম কোনো থাকছে না, মেশিনের ম্যাক্সিমাম প্রোডাকশন হচ্ছে। ঠিক আছে, পিপিসি ছাড়া কি হবে, মনে করো আইডল টাইম থাকবে ইত্যাদি, বা অনেক ফাঁকফোকর থাকবে। তদারকি বোঝা যায়, তদারকি মানে তদারকি না থাকলে যেরকম বিষয়টা হয়, ঠিক সেরকম। ওকে, so help the company to supply good quality products to the customer on the continuous to be based effective rates. The role of PPC reduce the waste by intelligence and coordinating by availability of the people, equipment and materials. So এই যে people, equipments এবং material সবগুলো সমন্বয়ে তো আমার প্রোডাকশন হচ্ছে। এই প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের তো ওয়েস্টেজ হয়, আমরা তো জানি। তো এই ওয়েস্টেজটা কিন্তু এই প্রোডাকশন কমাতে পারে, বা পিপিসি বা প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল কমাতে পারে। যখন ছোট্ট একটা উদাহরণ দেই, তোমার যদি প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল থাকে, মনে করো প্ল্যানিং করা আছে একটা ফেব্রিকের, তুমি একটা ফেব্রিক ডাইং করছো মেশিনে, স্যার মনে আপনার করো। কাছে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার আমি তো ক্লাস করতেছি, কিন্তু অ্যাটেন্ডেন্স শিটে আমার রোল নেই। আপনি তাহলে অন্য সেকশনের কিনা জানি না, আপনি আদার্স দিয়ে ফিল আপ করে দেন, আর আপনার নামের পাশে আইডিটা লিখে দেন, আদার্স দিয়ে ফিল আপ করে দেন। ওকে ওকে স্যার, ওকে ওকে, তাহলে কি হচ্ছে, আমার কিন্তু দেখেন তাহলে এই যে ইকুইপমেন্টস এগুলা যখন আমি প্ল্যানিং এ থাকছি, সরি ভুলে গেছিলাম একটু, তাহলে আমরা কি করছি, সেই একটা ফেব্রিক মনে করো নষ্ট হয়ে গেছে, তো এটা যখন প্ল্যানিং এ থাকবে, এই ফেব্রিকটা কোথায় গেল এটার জবাবদিহিতা কিন্তু আছে। বাট আপনার ফ্যাক্টরিতে যখন এই ধরনের কোনো জবাবদিহিতা থাকবে না, তখন কোন কাপড় কোথায় গেল তার কোনো ঠিক ঠিকানা নাই। ফলে আপনি দেখেন একটা সিম্পলি এখানে প্ল্যানিং এর আন্ডারে না থাকলে বা জবাবদিহিতা সেটা যদি না থাকে, তাহলে কি হচ্ছে, এটা ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলটা কি করছে, আপনার ওয়েস্টেজ কমাচ্ছে, আপনার প্ল্যান্টের ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি বাড়াচ্ছে, ম্যাক্সিমাম প্রোডাকশন করছে, কোয়ালিটি এন্ড কোয়ান্টিটির দিকে নজর দিচ্ছে, দিয়ে কিন্তু আপনার প্রোডাকশন ওভারঅল কস্টটা কমাচ্ছে। তাহলে প্রোডাকশন কস্টটা কমালে কি হচ্ছে, আপনি বেনিফিটেড হচ্ছেন, এটাই উদ্দেশ্য। তাহলে এটাই দরকার, নেসেসিটিটা কেন, এই জন্যই দরকার। ওকে, এরপরে তাহলে বেনিফিটস কি, এগুলোই একই কথা যদি আমরা আবার বলি, এটা একটু ঘুরিয়ে বলতে হবে, তাহলে লাভ কি কি হবে, কি কি লাভ হবে, আমরা সময় মতো উৎপাদন করতে পারবো, কোয়ালিটিফুল উৎপাদন করতে পারবো, কম কষ্টে উৎপাদন করতে পারবো, তাই না? বলা হচ্ছে ইমপ্রুভ অর্গানাইজেশন এন্ড রেগুলার টাইমলি ডেলিভারি, হ্যাঁ অবশ্যই দিতে পারবো। বেটার সাপ্লায়ার কমিউনিকেশন ফর র মেটেরিয়াল প্রকিউরমেন্ট, রিডিউস ইনভেস্টমেন্ট ইনভেন্টরি। অনেক সময় দেখা যায় যে, দেখেন আরেকটা বিষয় এখানে আসতেছে, যে অনেক সময় কি হয়, আমরা অনেকগুলো সুতা একসাথে, দেখেন সুতার কথা বাদ দিলাম, স্বাভাবিকভাবে বলি, যে মনে করেন আপনি চাল কিনে ভাত খান, তো এখন ঘটনা যেটা হলো যে আপনি একসাথে এক বস্তা চাল কিনলেন পুরো মাসে, তাহলে কি হচ্ছে, ওই এক বস্তা চালের দাম মনে করো ৩,০০০ টাকা, তাহলে সেই ৩,০০০ টাকা কিন্তু আপনার একবারে ইনভেস্ট যাচ্ছে, আপনি চালগুলো রেখে খাচ্ছেন এক মাস ধরে, এটা একটা ঘটনা। আবার আপনি 7 দিন পর পর চাল কিনতেছেন, তখন কিন্তু আপনার ৩,০০০ টাকা একবারে লাগছে না, যে টাকাটা মনে করেন 7 দিন বারে ১,০০০ করে, তাহলে সেই ১,০০০ টাকা মনে করেন আপনার থেকে, মানে ১,০০০ টাকা ইনভেস্ট করে আপনি 7 দিন খাচ্ছেন। ঘটনা যেটা হচ্ছে, এই যে ইনভেস্টমেন্টের তো টাকার তো অনেক ভ্যালু, আপনি যখন র ম্যাটেরিয়াল কিনে আপনার বাসায় বসিয়ে রাখবেন, বা আপনার ফ্যাক্টরিতে সুতা কিনে বসিয়ে রাখবেন, তখন তো সেটা আপনাকে কোনো বেনিফিট দিচ্ছে না, এবং আপনার বরঞ্চ লস করছে। কিভাবে, আপনার যে জায়গা সেটা দখল করে আছে। তাহলে ইনভেস্ট যখন কিনছেন, তখন একটা হিউজ অ্যামাউন্টের টাকা গেছে। এই যে প্রোডাকশন প্ল্যানিং হলে কি হবে, প্রোডাকশন প্ল্যানিং হলে হবে যে, হ্যাঁ আপনার কবে এটা লাগবে তার 2 দিন আগে আপনি এটা কিনবেন, ঠিক আছে? এইভাবে সাধারণত প্রোডাকশন প্ল্যানিং এটাতে ইনভেস্টমেন্ট কস্টটা কমায়। বলা হচ্ছে রিডিউস প্রোডাকশন কস্ট বাই ইনক্রিজিং এফিসিয়েন্সি, হ্যাঁ এফিসিয়েন্সি বাড়লে তো প্রোডাকশন কস্ট কমবে, এটা স্বাভাবিক ব্যাপার।
যদি 1 ঘন্টায় 10টা উৎপাদন হতো 1 ঘন্টায় 15টা উৎপাদন হচ্ছে, তাহলে প্রোডাকশন কস্ট কমবেই। স্মুথ ফ্লো ফর অল প্রোডাকশন প্রসেস। ওকে, প্রোডিউস ওয়েস্ট অফ, রিডিউস করবে যে সমস্ত ওয়েস্ট ম্যাটেরিয়াল, প্রোডাকশন কস্ট সেভিং, ইমপ্রুভ দ্য বটম লাইন, অর্থাৎ বটম লাইন কি যে জ্যাম হয় বা এগুলো সেগুলো কস্ট সেভিং হবে। এরপরে আবার বেনিফিটস, অবজেক্টিভস, তাহলে অবজেক্টিভস কি হবে, উদ্দেশ্য কি হতে পারে? উদ্দেশ্য এগুলোই হতে পারে যে টাইমলি যেন ডেলিভারি দিতে পারি, ইনভেন্টরি কস্ট যেন কম হয়। সেম জিনিস আমি কিন্তু ঘুরিয়ে বলতেছি, একই জিনিস আপনার মতো করে বলতে হবে। ওকে, তাহলে অবজেক্টিভ, সিস্টেমেটিক প্ল্যানিং এন্ড প্রোডাক্টিভ, হাইয়েস্ট এফিসিয়েন্সি ইন প্রোডাকশন, অর্গানাইজ দ্য প্রোডাকশন ফেসিলিটিস লাইক ম্যান, মেশিন এটসেট্রা, অপটিমাম শিডিউলিং রিসোর্সেস, হ্যাঁ, এটসেট্রা। তাহলে আমরা জানলাম প্রোডাকশন প্ল্যানিং কি, তার মূল কথাটা নেওয়ার চেষ্টা করেছি, উদ্দেশ্য কি। পুরো ঘটনাটাই কিন্তু সেটা আমি উদ্দেশ্য বলি, সেটা লাভ বলি, যাই বলি, বেনিফিটস বলি। ওকে, এবার একটু জানা দরকার যে ফাংশন অফ এলিমেন্টস অফ প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের ফাংশন গুলি কি কি? দেখেন, প্রোডাকশন প্ল্যানিং এর কন্ট্রোলের ফাংশন আসলে সেইভাবে ডিফাইন করা যাবে না, কারণ আপনি যখন কোনো প্রোডাকশনে যাবেন সেই প্রোডাকশনের সাথে জড়িত সকল কিছু তার এলিমেন্টস। কিরকম এলিমেন্টস? মনে করেন আপনি একটা শার্ট উৎপাদন করবেন, তাহলে শার্ট উৎপাদন করলে আপনার কি কি লাগবে? শার্ট উৎপাদন করলে আপনার কাপড় লাগবে, তারপর বাটন লাগবে, সুতা লাগবে, মেশিন লাগবে, কিভাবে করবেন সেই প্রসেস লাগবে, শার্টের আগে কলার বানাবেন নাকি সাইড সিম জয়েন করবেন সেই মেথড লাগবে, কতটুকু কাপড় সেটা লাগবে, কখন করবেন, এই যে বিষয়গুলো, অর্থাৎ একটা শার্ট তৈরিতে যে স্টেপ গুলো, এগুলোকে যদি আমরা ভেঙে করি, সেটা কিন্তু তার হচ্ছে, যেমন আমি ভাত রান্না করব, ভাত রান্না করতে গেলে কি করতে হবে? চাল ধুইতে হবে, ভাতের পানিতে জাল দিতে হবে একটা নির্দিষ্ট সময়, মার গালাইতে হবে, দিস ইজ দা স্টেপস। তো আমরা যদি এগুলোকে ভেঙে ফেলি স্টেপস গুলোকে, তাহলে প্রত্যেকটাই কিন্তু একটা করে এলিমেন্টস হচ্ছে, বা এখানে সাথে, তাহলে এই এলিমেন্টস গুলো এক একটার জন্য এক এক রকম হতে পারে। তো ওভারঅল এলিমেন্টস গুলো কি আমরা একটু দেখে নেই। সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস, অবশ্যই ম্যাটেরিয়ালস দরকার যে কোনো প্রোডাকশনের ক্ষেত্রে গেলে, অর্থাৎ যেটা থেকে আমরা বানাবো। মেথডস দরকার, কিভাবে বানাবো। মেশিন এন্ড ইকুইপমেন্টস দরকার, অবশ্যই কিভাবে, কোন ভাবে, যেভাবেই বানাই মেশিন তো লাগবে, কিভাবে তৈরি করব। রাউটিং বা রুটিং, যে কিভাবে আমরা এটা সহজে করতে পারি। এস্টিমেশন, কতটুকু লোডিং এন্ড শিডিউলিং, কখন হবে, কোন দিন হবে। ডিসপ্যাচিং, এক্সপেডিটিং, ইন্সপেকশন, ইভালুয়েটিং ইত্যাদি। তাহলে চলো এগুলো একটু এবার দেখে নেওয়া যাক কি বলছে এলিমেন্টস গুলো। প্রথমে আসছে কি? ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল তাহলে কি করবে? ম্যাটেরিয়াল তাহলে যে র ম্যাটেরিয়াল, যেটা আমাদের তো অবশ্যই লাগবে, নাহলে তো প্রোডাকশন হবে না। তো আমি তো তোমাদের পরীক্ষায় এরকম করে যে ইকুইপমেন্টস গুলো আছে, আমি পরীক্ষায় মনে করো এরকম দিলাম যে একটা টেক্সটাইল ফ্যাক্টরির প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল বর্ণনা করো, বা একটা স্পিনিং ফ্যাক্টরির বা একটা ডাইং ফ্যাক্টরির বর্ণনা করো। তো সেই ক্ষেত্রে তখন যদি আমি বলি ম্যাটেরিয়ালস, তাহলে ডাইং ফ্যাক্টরির ম্যাটেরিয়ালস কি? র ফেব্রিক, ডাইস, অক্সিলারি কেমিক্যাল, ওয়াটার, এগুলোই তো লাগবে নাকি? তাহলে এগুলোই তার ম্যাটেরিয়াল। ওকে, তো যেটা প্রোডাকশনের ক্ষেত্রে যেটা লাগে, একটা ব্রেড ফ্যাক্টরি হলে সেখানে ডিম লাগবে, সেখানে আটা লাগবে, বা ময়দা, গম, সুজি, যাই হোক। মেথডস, মেথডস হচ্ছে যে কিভাবে করব, কোন মেথডে করব, সেটি হচ্ছে মেথডস। আমার কাছে অনেকগুলো থাকতে পারে, অর্থাৎ একজন ভাত রান্না করতে পারে একবারে চাল দিয়ে, সেটা মার শুকিয়ে ফেলতে পারে, আরেকজন মার গালাইতে পারে, আবার আরেকজন যে ডাল মানে ভাত তরকারি রান্না করবো না, একবারে খিচুড়ি খাবো, সেটাও হতে পারে। অর্থাৎ তোমার যে প্রোডাকশনটা সেটা কিভাবে হতে পারে, এর নানা উপায় থাকতে পারে, অনেকগুলো মেথড থাকতে পারে। যেটা তোমার কাছে সুদিং মনে হবে, যেটা মনে হবে যে লিমিটেশন ফ্রি, সেটা তুমি নিবা। ওকে, যেমন ডাইং এর ক্ষেত্রে হতে পারে যে স্কাউরিং ব্লিচিং করে ডাইং করব, স্কাউরিং ব্লিচিং ছাড়া ডাইং করব, মানে ডাইং এর পর স্কাউরিং করব, লাইক নানা প্রক্রিয়া প্রসেস হতে পারে। তারপরে এখন যদি আমরা আসি মেশিন এন্ড ইকুইপমেন্ট, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট। আমি যে প্রোডাকশনটা যাব, সেই প্রোডাকশনে যাওয়ার জন্য আমার মেশিন ইকুইপমেন্ট কতখানি প্রযোজ্য। যদি হাই এফিসিয়েন্সি মেশিন হয় তাহলে সেটা দ্রুত করা যাবে। যেমন আমার কাছে যদি হাই অ্যাটমসফেরিক মেশিন না থাকে, অর্থাৎ ডাইং ফ্যাক্টরির ক্ষেত্রে যদি হাই টেম্পারেচার হাই প্রেসার মেশিন না থাকে, তাহলে কি হবে? আমি পলিস্টার ডাইং করতে পারবো না, কেরিয়ার দিয়ে ডাইং করতে হবে, কারণ অ্যাটমসফেরিক মেশিনে তো 100 ডিগ্রির বেশি টেম্পারেচার উঠবে না। তাহলে হাই টেম্পারেচার হাই মেশিন থাকলে তখন আমি যেটা প্রোডাকশন করছি, আমার সমসাময়িক যারা আছে তারা মার্কেটে কি, ওই যে আমরা বিভিন্ন প্রকার অ্যাড দেখি না, পানির যে আরো টেকনোলজিতে পরিশুদ্ধ, তারপর আরো কি কি পদ্ধতিতে পরিশুদ্ধ, অর্থাৎ তারা কি বলে? তারা বলে যে দে আর
মোস্ট আপডেটেড এন্ড দে আর ইউজিং দ্য মোস্ট আপডেটেড টেকনোলজি, তোমাকে বোঝাচ্ছে, তখন তুমি কি করবে, তাহলে ওটার দিকে ঝুঁকবা। এবং একই সাথে তার যারা কম্পিটিটর আছে, মনে করো একজন হাতে ইট বানায় আর একজন মেশিনে ইট বানায়, তাহলে তুমি তো তার সাথে প্রতিযোগিতায় টিকবা না। সো মেশিন এন্ড ইকুইপমেন্ট ইজ অলসো ইম্পর্টেন্ট। ওকে, এরপরে যদি আমরা দেখি যে রাউটিং বা রুটিং, রুট বলি আমরা অনেক সময়, রুট দিয়ে মনে থাকবে বা রাউটিং, সেটি হচ্ছে আমার ওই যে বললাম ভাত রান্নার অনেকগুলো প্রসেস আছে, তো এখন আমি কিভাবে ভাতটা রান্না করব। তো এটা যদি আরেকটা উদাহরণ দেই, মনে করো তুমি খুলনা থেকে ঢাকা আসবা, খুলনা থেকে ঢাকা আসার অনেকগুলো উপায় থাকতে পারে, যেমন তার মধ্যে একটা হতে পারে আরিচা মাওয়াঘাট হয়ে তুমি আসবা, অথবা আরেকটা হচ্ছে ট্রেনে করে তুমি আসবা এই পাবনা টাবনা ঘুরে, এটাও কিন্তু হতে পারে। এখন এই যে এটা তোমার ক্ষেত্রে কোনটা বেশি উপযোগী সেটা কিন্তু তুমি জানো, যে তোমার ক্ষেত্রে মানি ফ্যাক্টর হতে পারে, টাইম ফ্যাক্টর হতে পারে, আবার তোমার কাছে নাও হতে পারে যে আমি লাক্সারিয়াস ভাবে আসবো। সো তোমার প্রোডাকশনের ক্ষেত্রে এই রাউটিংটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে তোমার এই যে প্রোডাকশনটা সেটা কিভাবে হবে। ওকে, তারপরে আমরা যদি যাই রাউটিং প্রসেসের ক্ষেত্রে, আমরা যদি দেখি যে এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, যেমন কি তৈরি করব, কোথা থেকে কোন ম্যাটেরিয়াল, ঠিক আছে, কত লটের, স্কার্প কি কি হবে, কস্ট অফ দ্য প্রোডাক্ট ইত্যাদি। এরপরে আসি এস্টিমেশন, ইহাও গুরুত্বপূর্ণ, কারণ তোমার একটা শার্ট বানাতে কতটুকু ফেব্রিক লাগবে এটা তোমাকে এস্টিমেশন করতে হবে, অথবা তুমি কালকে মনে করো বিস্কিট ডেলিভারি করবা এত কেজি, এটার জন্য তোমার এখানে তো আর তুমি 100% র ম্যাটেরিয়াল দিয়ে 100% ফেব্রিক পাবা না, তাই না? মনে করো তুমি 10 কেজি সুতা দিয়ে 10 কেজি ফেব্রিক তো পাবা না, তুমি তো সেখানে কম পাবা, 8 কেজি বা 9 কেজি কম হবে। এই যে স্কার্প ফ্যাক্টরস, অ্যানালাইসিস কস্ট এটসেট্রা। তো এস্টিমেশন হচ্ছে সেটাই, যেটা হচ্ছে কি যে কতটুকু লাগবে বা এটা এস্টিমেট করা। শিডিউলিং এন্ড লোডিং কি জিনিস? শিডিউলিং এন্ড লোডিং, শিডিউলিং দিয়ে কি বোঝাচ্ছে, যে শিডিউল কবে, আমরা বলি না শিডিউল পাচ্ছি না, মানে আমরা কি করি, প্ল্যানিং ডিপার্টমেন্টে যারা থাকে তারা কি করি, ওই যে আমার ডাইং মেশিন মনে করো 10টা মেশিন আছে, তাহলে 10টা মেশিনের ক্ষেত্রে আমার বায়ারও আছে অনেকগুলা, তাহলে 10টা মেশিনের ক্ষেত্রে কোন দিন কোন মেশিনটাতে কোন কাপড় উঠবে সেটা কিন্তু আমি আগে থেকে প্ল্যান করছি না, যে আজকে এত তারিখ, আজকে এই মেশিন এইটার পর এটা উঠবে, এটার পর এটা উঠবে, প্ল্যানিং ডিপার্টমেন্ট কিন্তু প্ল্যানিং করে রাখছে। সো এই যে শিডিউলিং এটা, এন্ড লোডিং কি, লোডিং হচ্ছে যে একটা মেশিনের প্রতি বা একটা ইউনিটের প্রতি অ্যাসাইনকৃত কাজ। মনে করো 1500 কেজি একটা মেশিন আছে, এটার সারাদিনের মনে করো 3বার ডাইং করতে হবে, তাহলে সেটা তার লোড, তাহলে 3 15 4500 কেজি, এটা তার লোড। আর শিডিউলিংটা হচ্ছে কখন উঠবে কখন নামবে, অর্থাৎ কার পরে কে উঠবে নামবে, সেটা হচ্ছে শিডিউলিং। এরপরে যদি আমরা বলি শিডিউলিং এর আবার কিছু প্রকারভেদ রয়েছে, যেমন সেটাকে আমরা বলতেছি যে মাস্টার শিডিউলিং, ম্যানুফ্যাকচারিং শিডিউলিং, অপারেশন শিডিউলিং। মাস্টার শিডিউলিং এর ক্ষেত্রে সাধারণত যেমন মনে করো একই ধরনের কাজ করা হয়, সেই ক্ষেত্রে একই প্রোডাক্ট উৎপন্ন করা হচ্ছে দিন, সেটা হচ্ছে মাস্টার শিডিউলিং। ম্যানুফ্যাকচারিং শিডিউলিং, এখানে যখন ভ্যারাইটি থাকে বা বিভিন্ন বায়ারের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং শিডিউলিং দেওয়া হয়। ডিটেল অপারেশন শিডিউলিং, এইটা হচ্ছে ফ্যাক্টরির ক্ষেত্রে করা হয়, অর্থাৎ যখন অপারেশনের সাথে সরাসরি জড়িত, যে এই মেশিন দিয়ে এটা চলবে, এই মেশিন দিয়ে এটা চলবে, সেটা অপারেশনাল শিডিউলিং। ওকে, শিডিউলিং বুঝতেছি। এরপরে আসি আমরা ডিসপাচিং। ডিসপাচিং কি, মানে নাম শুনে অনেক সময় কি হচ্ছে, পাস করে দেওয়া, এরকমটাই খানিকটা। বলা হচ্ছে যে আমার যে অ্যাসাইনকৃত কাজ, এই আমার মেশিনে যে অ্যাসাইনকৃত কাজ, মনে করো তুমি একজন ফ্লোর ম্যানেজার বা তুমি একজন ফ্লোর সুপারভাইজার, তোমার ম্যানেজার তোমাকে বললো যে এইগুলো ডাইং করতে হবে, তারপর তুমি করলা, সেগুলা কি করলা, তোমার যে প্রত্যেকটা ইউনিটের মেশিন যে লোকজন আছে তাদের কাছে দিলা, যে এটা এটা তোমার, এটা এটা, এই যে ঘটনাটা, সেটাকে আমরা ডিসপাচিং বলছি। এবং একটা ডাইং ওঠানোর পর আরেকটা, একটা ডাইং শেষে আরেকটা উঠাচ্ছি, সেটাকে আমরা ডিসপাচিং বলছি। তো বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অফ দ্য ওয়ার্ক টু ডিফারেন্ট মেশিন অর ওয়ার্ক প্লেস। এটা প্রত্যেকটা মেশিনের ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছে সেটা একটা করে আরেকটা হচ্ছে, এই যে ঘটনাটা, সেটাকে আমরা ডিসপাচিং বলছি। সেটা সেন্ট্রালাইজড হতে পারে, ডিসেন্ট্রালাইজড হতে পারে। ওকে, এরপরে আমরা যদি বলি ডিসপাচিং প্রসিডিউর, এটার প্রসিডিউরটা কিরকম, যেমন মুভিং দ্য ম্যাটেরিয়ালস ফ্রম প্রসেস টু প্রসেস, এক প্রসেস থেকে আরেক প্রসেস যাবে, অ্যাসাইনিং টু দ্য ওয়ার্ক টু দ্য মেশিন। মনে করো আমি একটা শার্ট বানাবো, শার্ট বানানোর কি কাটিং ডিপার্টমেন্ট, কাটিং ডিপার্টমেন্ট থেকে সুইং ডিপার্টমেন্ট, সুইং ডিপার্টমেন্টের আবার কেউ আর্ম হোল লাগাবে, তারপর কেউ হচ্ছে আবার কলার লাগাবে, এভাবে আবার কেউ কি ওই যে লেভেল লাগাবে, ঠিক আছে না, একটার পর একটা চলছে, ডিসপাচ হচ্ছে, পরেরটাতে যাচ্ছে। তো এটার জন্য কি কি দরকার, যেমন ম্যাটেরিয়াল রিকুইজিশন, কি কি ডকুমেন্টস দরকার, ওয়ার্ক অর্ডার, কন্ট্রোল শিট,
তুমি যে কাপড় বুনবা এটা কার, ম্যাটেরিয়াল রিকুইজিশন আছে কিনা, ওয়ার্ক অর্ডার আছে কিনা, ঠিক আছে, এভাবে চলছে। ইনস্পেকশন এবং ইভালুয়েশনের ক্ষেত্রে খানিক পার্থক্য রয়েছে। ইনস্পেকশন কি আমরা বলি না যে ফ্যাক্টরিতে ইনস্পেকশনে আসবে। ইনস্পেকশন তাহলে কি? ইনস্পেকশন ইজ দ্য প্রসেস অফ ইনসিউরিং ওয়েদার দ্য প্রোডাক্টস কি বলা হচ্ছে ম্যানুফ্যাকচার্ড অর রিকুইজিট কোয়ালিটি অর নট। Inspection is undertaken both of the products and inputs and it is carried out in various levels. মানে হলো তোমার যে ডিজায়ার্ড কোয়ালিটি রয়েছে, আমাদের ফ্যাক্টরিতে কি কোয়ালিটি কন্ট্রোল, জিপিকিউ, কোয়ালিটি অ্যাসুরেন্স নানা প্রকার লোকজন আছে না, আমার যে কোয়ালিটিটা হলো সেটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখা হচ্ছে ইনস্পেকশন। আর ইভালুয়েশনটা হচ্ছে আমার যে প্রোডাক্টটা তৈরি হলো সেটা কতটা মানসম্মত হলো, কতটুকু মানসম্মত হলো, সেটা হচ্ছে ইভালুয়েশন। সেটা 70% হতে পারে। ইনস্পেকশন কি বলবে যে হ্যাঁ হয়েছে অথবা না হয়নি, শেষ, ঠিক আছে অথবা ঠিক নেই। বাট ইভালুয়েশন তোমাকে বলবে যে না 70%, 50%, 30%। লাইক এক্সপেক্ট ডিটিং কি, যে একটা এক্সপেকটেশন থাকে আমাদের সবকিছু থেকে, যে এক্সপেকটেশন কি থাকে যে আজকে 30 টন ডাইং থেকে নাম, তো সাধারণত সেই এক্সপেকটেশনের সাথে নামে অথবা থামে, মিলে অথবা মিলে না। তো সেখানে কিছু প্রগ্রেস রয়েছে যে ফলো আপ দা হুইচ রেগুলেটস দা প্রগ্রেস অফ ম্যাটেরিয়াল পার্টস থ্রু দা প্রোডাকশন প্রসেস। এই প্রসেস ফলো আপ নেওয়া, যে কতটুকু হচ্ছে বা হচ্ছে না, এটা এক্সপেকটেশন থাকে। ওকে, আমরা কি দেখলাম? মেথডস গুলি দেখলাম, সরি এলিমেন্টস গুলি দেখলাম, মোটামুটি যে কমন এলিমেন্টস সেগুলো দেখলাম। তো এগুলো এক একটা অপারেশনের ক্ষেত্রে, সরি এক একটা প্রোডাকশনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। যদি একটা বিস্কিট ফ্যাক্টরির কথা বলি সেটা একরকম হতে পারে, আবার একটা টেক্সটাইল ফ্যাক্টরির ক্ষেত্রে বললে সেটা একরকম হতে পারে, স্পিনিং ফ্যাক্টরির ক্ষেত্রে বললে সেটা আরেক রকম হতে পারে। এরকম প্রশ্ন আসতে পারে যে একটা স্পিনিং ফ্যাক্টরির ক্ষেত্রে প্রোডাকশন প্ল্যানিং এর এলিমেন্টস গুলি বর্ণনা করো। তাহলে আপনি স্পিনিং ফ্যাক্টরিতে কি কি থাকবে? ম্যাটেরিয়াল থাকবে, মেথড থাকবে, যে রিং এ স্পিনিং করব না রোভিং এ স্পিনিং করব, কিসে স্পিনিং করব, কোনটা আমার জন্য, এই তো এগুলো দিতে হবে। ওকে, এরপরে আমরা আসবো একটু স্টেজ অর ফেজ। তিনটা ফেজ রয়েছে প্রোডাকশন প্ল্যানিং এর সাধারণত, প্ল্যানিং অ্যাকশন বা প্ল্যানিং ফেজ, অ্যাকশন ফেজ, কন্ট্রোল ফেজ। প্ল্যানিং ফেজে কি হয়? খুবই সিম্পল, প্ল্যান করব আমরা যে হ্যাঁ আমরা কি উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, ম্যান মেশিন ম্যাটেরিয়াল কোথা থেকে পাবো, কতটুকু লাগবে, এই সব কিছু। যখন মনে করো নতুন একটা প্ল্যান্ট স্থাপন করা হবে, তখন কি চিন্তা করবে মানুষ? তার কোথায় জমি কিনবে, সেখানে সবকিছু আছে কিনা, পানি টানি ঠিক মতো পাওয়া যাবে কিনা, ইত্যাদি ইত্যাদি নানা প্রকার হিসাব নিকাশ, প্ল্যানিং। এই যে প্ল্যানিংটা হলো, এটাকে আমরা এক্সিকিউট করব, সেটা হচ্ছে অ্যাকশন ফেজ। তাহলে প্ল্যানিং হলো যে কালকে আমরা এখানে জমি কিনতে যাচ্ছি, তাহলে বা এখানে এই র মেটেরিয়াল কিনতে যাচ্ছি, তাহলে আমাদেরকে যেটা হবে র মেটেরিয়াল কিনতে, অ্যাকশন ফেজ। এন্ড দেন কন্ট্রোল ফেজ। অ্যাকশন ফেজে গেলে মানে প্রোডাকশন শুরু। তাহলে প্রোডাকশন যখন শুরু হবে তখন কি কন্ট্রোল ফেজ, আমার কোয়ালিটি ঠিকঠাক আসতেছে কিনা সেটা দেখতে হবে। আমাদের যখন আমরা ফ্যাক্টরিতে দেই তখন আমাদের কি থাকে যে জিএসএম ঠিক আছে কিনা, সিঙ্কেজ ঠিক আছে কিনা, অন্যান্য কালার ফাস্টনেস প্রপার্টিজ ঠিক আছে কিনা, না থাকলে কিন্তু আবার ডাইং এ উঠাই, আবার ঠিকঠাক করে নামাই। সো there are three phases: planning phase, action phase, control phase. Very easy. এবার চার্ট দেখে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি, যে প্ল্যানিং ফেজ, প্রিয়র প্ল্যানিং, অ্যাক্টিভ প্ল্যানিং, আগে আর পরে বা যখন কাজ চলছে তখন হতে পারে। তো এখানে আমরা কি কি দেখি, যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, অবশ্যই যখন প্ল্যানিং থাকবে যে একটা নতুন স্টাইলের প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হবে, প্রোডাক্ট ডিজাইন করতে হবে, ফোরকাস্টিং করতে হবে। ফোরকাস্টিংটা কি? মনে করো তুমি নতুন বাজারে একটা পানীয় নিয়ে আসবা, নতুন ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবা, এটা মার্কেটে চলবে কি চলবে না, তোমার মার্কেটে যে সমস্ত এখন কিন্তু অনেক কোল্ড ড্রিঙ্কস রয়েছে, ঠান্ডা পানীয় রয়েছে, তো এখানে চলবে কিনা বা চললে কতটুকু, ফোরকাস্টিং করতে হবে, এগ্রিগেটেড প্ল্যানিং করতে হবে, শিডিউলিং করতে হবে, এমআরপি বসাইতে হবে যে কয় টাকায় বাজারে বেচবো। অর্থাৎ অল টাইপস অফ প্ল্যানিং, প্রসেস প্ল্যানিং, রাউটিং, টুলস প্ল্যানিং, লিডিং, শিডিউলিং, সবগুলো প্ল্যানিং। অ্যাকশনে তো কাজ চলবে। কন্ট্রোল ফেজ, সেটা কারেক্টিভ অ্যাকশন হতে পারে, প্রসেস রিপোর্টিং হতে পারে। মনে করো কাজ চলতেছে, বিস্কিট বানা চলতেছে, তখন দেখা যাচ্ছে যে কিছু কিছু বিস্কিট ভেঙে যাচ্ছে, তখন সেইখানে কাজ হতে পারে। আবার মনে হতে পারে যে বিস্কিট বানানোর পর পরে এক্সামিন করে দেখা গেল বিস্কিটের ভিতরে এই পরিমাণ কম আছে, তো পরবর্তী যখন নতুন প্রোডাকশন হবে তখন এটা কন্ট্রোল করা হবে, এরকমটা হতে পারে। ওকে,
আমরা যদি এখন একটু দেখি যে ফাংশন অফ প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল অন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমরা তো এতক্ষণ ধরে নানা প্রকার কথাই বললাম, তাহলে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলটা কোথায় হতে পারে? আমরা এতক্ষণ থেকে যা পড়ে আসলাম তার আলোকে একটু চিন্তা করি তো সবাই, যে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল কোথায় হতে পারে। প্রথমে এলিমেন্টস গুলো আমরা ভেঙে নিব। প্রথমে ফেব্রিক আসবে, ফেব্রিক ইন্সপেকশন হবে, ইন্সপেকশন হওয়ার পরে ফেব্রিক কাটিং টেবিলে যাবে, মার্কার প্ল্যানিং অনুসারে কাটা হবে, শর্টিং বান্ডলিং হবে, তারপর সেটা কোথায় চলে যাবে? সুইং এ যাবে। সুইং এর কোন মেশিনের জন্য কোনটা, লাইন ম্যানেজমেন্ট করতে হবে, তারপর সেটার সুইং হবে, সুইং হওয়ার পর আবার ইন্সপেকশন হবে, তারপর কার্টুন হবে। এই তো ঘটনাগুলো, তাই না? তাহলে এখানে প্রোডাকশন প্ল্যানিং কোথায়? এই যে সবগুলো এলিমেন্টস এর ক্ষেত্রে প্রোডাকশন প্ল্যানিং রয়েছে, যে ক্যাপাসিটি প্ল্যানিং কনসিডার মেশিন, লাইন, ওয়ার্ক স্টেশন, স্কিল ম্যান পাওয়ার, প্রোডাক্ট। তো তুমি যখন ক্যাপাসিটির কথা বলবা, যে আমরা বলি না যে আমাদের এত লাইনের ফ্যাক্টরি, মানে বুঝে যায় যে কতটুকু উৎপাদন সম্ভব, যে ক্যাপাসিটি কতটুকু, আমার মেশিন কতগুলো আছে, ওয়ার্ক স্টেশন, তাহলে ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে মেশিন কতগুলো, ম্যান পাওয়ার কিরকম, স্কিল কি কি প্রোডাক্ট উৎপন্ন হয়, দিস আর দা লাইন লোকেশন এস পার রিকোয়ারমেন্ট, যেটা আই অফিসাররা প্রতিদিন সকালে করে। মান্থলি সুইং প্ল্যানিং, তো তুমি যখন তোমার ডেইলি সুইং প্ল্যানিং জানবা মেশিনের উপর বেস করে, তখনই না মান্থলি সুইং প্ল্যানিং করতে পারবা। এবং যে সুইং যারা তোমার কাছে যারা বায়াররা বলতেছে তাদেরকে তুমি শিডিউল দিতে পারবা। ফলো আপ এন্ড এক্সিকিউশন অফ ইচ প্রসেস। এরপরে কি বলছে? হ্যাভ টু অ্যারেঞ্জ দ্য এমবেলিশমেন্ট পার্টস লাইক এমব্রয়ডারি, প্রিন্টিং, কাট প্যানেল অন টাইম, এগুলো আছে কিনা। হ্যাভ টু ইনশিওর দ্য cut panel binding system accurately, ensure good quality fabric, sometimes look like skilled worker used, so unskilled এর ক্ষেত্রে নো স্কিল, যেটা আনস্কিল্ড বলবো, তারা মাঝে মাঝে কি হ্যাম্পার করে ফেলে। সো এখানে ইন্সপেকশন টার্মস, অ্যাক্সেসরিজ, প্লাস এন্ড কার এটসেট্রা টু হ্যাভ দ্য মেইনটেইন, অর্থাৎ all things which are related with this garments production, এগুলাকে যদি আমরা সেগ্রিগেট করে ফেলি, প্রত্যেকটা স্টেজে কিন্তু প্রোডাকশন প্ল্যানিং রয়েছে। 1 মিনিটে কেটে যাবে, তোমরা আবার একটু জয়েন করবে। আমি লিংকটা দিয়ে দিলাম তোমাদেরকে আবারও, অ্যাটেন্ডেন্স লিংকটা। 1 মিনিট আছে, কেটে যাবে। হ্যাঁ, আবার একটু জয়েন করো। সো তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে? আরো রয়েছে যেমন ট্যাক্স শিডিউলিং, ম্যাটেরিয়াল সোর্সিং, তারপর লোডিং, প্রোডাকশন, প্রসেস সিলেকশন প্ল্যানিং, তারপর বলা হচ্ছে যে ফ্যাসিলিটি লোকেশন,